প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। রেশন কার্ডধারীদের জন্য বড় সুখবর, 3 কোটি নতুন কার্ড ইস্যুর পথে কেন্দ্র। কারা পাবেন সুবিধা? রেশন কার্ডধারীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, দেশ জুড়ে প্রায় 3 কোটি নতুন রেশন কার্ড ইস্যু করার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা পিডিএস কে আরো স্বচ্ছ ও কার্যকর করে তোলার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 2.21 কোটি অযোগ্য বা ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে। এই প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে দেন যে কার্ড বাতিলের সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে রাজ্য সরকারগুলির নিজস্ব। খাদ্য মন্ত্রক একটি সমীক্ষার মাধ্যমে 85.1 মিলিয়ন মানুষের একটি তালিকা তৈরি করেছিল, যারা সম্ভবত এই সরকারি প্রকল্পের আওতাভুক্ত হওয়ার যোগ্য নন। এই তালিকায় মৃত ব্যক্তি, আয়কর প্রদানকারী এবং 4 চাকার গাড়ির মালিকদের নাম অন্তর্ভুক্ত ছিল। এই তথ্যের ভিত্তিতেই রাজ্যগুলি যাচাই বাছাই করে 22.1 মিলিয়ন কার্ড বাতিল করেছে। মন্ত্রী প্রহ্লাদ যোশী আরো বলেন, পিডিএস ব্যবস্থার আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশনের ফলেই এই ভুয়ো কার্ডগুলি চিহ্নিত করা সম্ভব হয়েছে। তবে শুধু কার্ড বাতিলের মাধ্যমেই প্রক্রিয়াটি শেষ হচ্ছে না। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যগুলিকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভুয়ো কার্ডের বদলে প্রকৃত ও যোগ্য সুবিধাভোগীদের দ্রুত তালিকাভুক্ত করা হয়। আর এই প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রতিটি রাজ্যকে প্রায় 3 কোটি নতুন রেশন কার্ড ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে। তবে কার্ড বাতিল বা যাচাইয়ের ক্ষেত্রে রাজ্যগুলির মধ্যে কর্মতৎপরতার তারতম্য রয়েছে। কিছু রাজ্য এই প্রক্রিয়া প্রায় সম্পন্ন করে ফেলেছে, আবার কিছু রাজ্য এখনো এই গুরুত্বপূর্ণ কাজটি শুরু করতেই পারেনি। কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য হলো অর্থ সাশ্রয় করা নয়, বরং দেশের দরিদ্র প্রান্তিক মানুষের কাছে খাদ্যশস্যের সুফল পৌঁছে দেওয়া। বর্তমানে দেশে মোট 79 কোটি রেশন কার্ড রয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হলো দেশের প্রায় 80 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত করা। তাই যারা দীর্ঘদিন ধরে রেশন কার্ডের অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই 3 কোটি নতুন কার্ড ইস্যুর সিদ্ধান্ত এক বিরাট সুযোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। রাজ্য সরকারগুলির কাছে দ্রুত এই তালিকা তৈরির প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে, যাতে কোনো অভাবী মানুষ সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন। মমতা অভিষেককে আদালত অবমাননার নোটিশ হাইকোর্টের। 21 জুলাইয়ের সভা করে বিপাকে তৃণমূল। 21 জুলাই ধর্মতলায় সভা করে বিপাকে তৃণমূল কংগ্রেস। হাইকোর্টের নির্দেশ অবমাননায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ ধরাতে নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। 3রা জুলাই মামলা শুনানির সম্ভাবনা। 2018 সালে হাইকোর্টের নির্দেশ ছিল, শহরের মূল রাস্তা বন্ধ করে সভা করা যাবে না, মূল গুরুত্বপূর্ণ রোড ট্রাফিক উন্মুক্ত রাখতে হবে। তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের 38 রাজনৈতিক দলকে নিয়ে জনস্বার্থ মামলায় ওই নির্দেশ দেয় হাইকোর্ট। নির্দেশ ভেঙে 2025 সালে সভা হয় তৃণমূলের। বিদ্রোহে দলের টালমাটাল অবস্থা, ব্যাংকে গচ্ছিত তৃণমূলের তহবিলের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে সংশয়। ইতিমধ্যে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন দলের প্রাক্তন হিসেবরক্ষক অরূপ বিশ্বাস। এই পরিস্থিতিতেও অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের আতিশয্যে কোনো বদল আনছেন না। দলের মধ্যে চরম ডামাডোলের পরিস্থিতিতেও শুক্রবার চার্টার বিমানেই দিল্লি যাচ্ছেন অভিষেক। লোকসভায় তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ এনসিপিআই দলে যোগ দিয়েছেন। বিদ্রোহী এই গোষ্ঠীকে যাতে সংসদে আলাদা স্বীকৃতি না দেওয়া হয়, মূলত সেই দাবি নিয়েই লোকসভার অধ্যক্ষের মুখোমুখি হচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে অভিষেককে সময় দিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। কিন্তু দলের এই টালমাটাল পরিস্থিতির মধ্যেও চার্টার বিমানে বিপুল খরচ করে অভিষেকের দিল্লি যাতায়াত নিয়ে ফের একবার তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসঙ্গত, বিধানসভা ভোটে বিপর্যয়ের জন্য অভিষেকের নেতৃত্বকেই দায়ী করেছে তৃণমূলের একটা বড় অংশ। বিধানসভা এবং লোকসভায় তৃণমূলের বিদ্রোহী বিধায়ক এবং সাংসদদের একাংশও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাম্ভিকতা, নেতৃত্বের ধরন এবং তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন। তৃণমূলে এখনো যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, সেই কুণাল ঘোষের মতো নেতারাও অভিষেকের নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। আগেও বেইমানি করিনি, আগামী দিনেও করব না, বাড়ি ফিরে বললেন অসিত মজুমদার। জেলে বসেই পেয়েছিলেন নতুন দায়িত্ব। 3 বার বিধায়ক ছিলেন অসিত। 2021 সালে তৎকালীন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন। তারপরেও সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অসিতকে টিকিট দেয়নি তৃণমূল। জামিন পেয়ে 19 দিন পর জেল থেকে বাড়ি ফিরলেন অসিত মজুমদার। জেল থেকে বেরিয়ে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক জানালেন, দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করবেন। তার কথায়, আগেও দলের সঙ্গে বেইমানি করিনি, আগামী দিনেও করব না। 2021 সালে তৎকালীন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছিলেন। তারপরেও সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অসিতকে টিকিট দেয়নি তৃণমূল। তার পরিবর্তে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছিল।
প্রার্থী ঘোষণার পরেই দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন অসিত। অভিযোগ করেছিলেন নেপথ্যে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে। পরে যদিও দলের প্রার্থীর হয়ে প্রচারেও বেরিয়েছিলেন, কিন্তু বিজেপির সুবীর নাগের কাছে 43,000 ভোটে পরাজিত হন দেবাংশু। ভোটের পরে আর দেবাংশুকে তৃণমূল কর্মীদের পাশে দেখা যায়নি বলে অভিযোগ। তবে অসিত মজুমদার দলীয় কর্মীদের পাশে থেকে তাদের আশ্বস্ত করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোনারপুরে হেনস্থ করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন অসিত। গত 31শে মে তাকে গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি এবং ধর্ষণের চেষ্টার মামলা দায়ের হয়। বৃহস্পতিবার হুগলি জেলা জজ কোর্টে 10,000 টাকার বন্ডে জামিন পান অসিত। শুক্রবার জেল থেকে বেরিয়ে বাড়ি ফেরেন। তিনি যখন জেলে তখন তাকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি ঘোষণা করে তৃণমূল। জেল থেকে বেরিয়ে অসিত বললেন, দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করার চেষ্টা করব, কখনো বেইমানি করিনি, করবও না। অরূপের চাল ভেস্তে দিলেন মমতা। আগাম মাস্টার স্ট্রোকে রক্ষা পেল তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা তীব্র রাজনৈতিক ভাঙন ও মুষল পর্বের মাঝে এবার দলের তহবিল ও ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এক চরম নাটকীয় মোড় সামনে এলো। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিকে বড়সড় বেকায়দায় ফেলতে খোদ দলেরই নেতা অরূপ বিশ্বাস তৃণমূলের অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা লেনদেন বন্ধ করার জন্য ব্যাংকে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু মমতা ব্যানার্জির এক সুদূর প্রসারীয় আগাম মাস্টার স্ট্রোকের জেরে অরূপ বিশ্বাসের সেই পরিকল্পনা সম্পূর্ণ ভেস্তে গেল এবং রক্ষা পেল দলের কোটি কোটি টাকার তহবিল। ওয়াকিবহাল মহলের স্পষ্ট দাবি, মূলত মমতা ব্যানার্জিকে চূড়ান্ত প্রশাসনিক ও আর্থিক বিপাকে ফেলতেই এই গোপন চাল চেলেছিলেন অরূপ বিশ্বাস। গত 12ই জুন নিজেকে তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল কোষাধ্যক্ষ দাবি করে ব্যাংকের কাছে একটি লিখিত চিঠি পাঠান অরূপ বিশ্বাস। চিঠির মূল বক্তব্য ছিল, দলে চলমান সংসদীয় ভাঙন ও চরম রাজনৈতিক অস্থিরতার দোহাই দিয়ে দলীয় তহবিলের সুরক্ষার স্বার্থে তৃণমূলের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট অবিলম্বে ফ্রিজ বা সাময়িকভাবে বন্ধ করার আবেদন। অরূপ বিশ্বাস চিঠি দিলেও শেষ পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ তাঁর সেই আবেদন মানতে সম্পূর্ণ অস্বীকার করে। কারণ হিসেবে জানা গিয়েছে, অরূপ বিশ্বাসের গতিবিধি ও রাজনৈতিক অবস্থান অনেক আগে থেকে সন্দেহজনক মনে হয়েছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির। অরূপ বিশ্বাসের চিঠি পাঠানোর অনেক আগেই অর্থাৎ গত 5ই জুনই তাকে কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে দলের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ করেছিলেন মমতা ব্যানার্জি। 5ই জুনের সেই সাংগঠনিক পরিবর্তনের সিদ্ধান্ত ও নতুন কোষাধ্যক্ষের নাম অবিলম্বে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকেও অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে 12ই জুন যখন অরূপ বিশ্বাস নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন জানান, তখন আইনি ও প্রশাসনিক নথির ভিত্তিতে ব্যাংক তার দাবি সরাসরি খারিজ করে দেয়। কারণ ব্যাংকের রেকর্ডে তখন অরূপ আর দলের কোষাধ্যক্ষ ছিলেন না। দলের চরম সংকটের দিনেও মমতা ব্যানার্জির এই আগাম ও তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধির জোরেই তৃণমূলের তহবিল বড়সড় বিপর্যয় থেকে বেঁচে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল পঞ্চায়েত প্রধানের উঠোনে আগুন, দুর্নীতির অভিযোগে বাড়ি ভাঙচুর ক্রুদ্ধ জনতার। বাড়ির সদর গেট ভাঙার চেষ্টা, তারপর তালা ভাঙতে পরপর শাবলের কোপ। বাঁকুড়ার ঘুটগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডলের বাড়িতে ব্যাপক তাণ্ডব ক্ষিপ্ত জনতার। তালা ভেঙে বাড়ির উঠোনে ঢুকে পড়ে ক্ষিপ্ত জনতা। বাড়ি লক্ষ্য করে চলে পরপর ইট, গোটা বাগান কার্যত ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তারপর উঠোনে আগুন জ্বালিয়ে চলে তুমুল বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল 10টা নাগাদ পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে এলাকাবাসীরা জমায়েত করা শুরু করে। এরপর আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কাচের দরজা জানলা লক্ষ্য করে ভাঙচুর চালানো হয়। জানা গিয়েছে, সেই সময় বাড়িতেই ছিলেন পরিবারের সদস্যরা। তাদের সামনেই এই ভাঙচুর চলে বলে দাবি। স্থানীয়দের একাংশের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বন্টন, আবাস যোজনা, রাস্তা নির্মাণ ও অন্যান্য উন্নয়নমূলক কাজ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে অসন্তোষ তৈরি হয়েছিল। সেই ক্ষোভ থেকেই এই ঘটনা ঘটেছে বলে তাদের দাবি। রাজনৈতিক মহলে গণেশ মণ্ডল প্রাক্তন বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ফলে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। বিরোধীদের একাংশের অভিযোগ, পঞ্চায়েত পরিচালনা নিয়ে মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছিল। অন্যদিকে প্রধানের অনুগামীদের দাবি, এটি পরিকল্পিতভাবে ভয় দেখানোর চেষ্টা। ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল বলেন, কিছু মানুষ আচমকা বাড়িতে এসে হামলা চালায়। বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। আমি মানুষের প্রতিনিধি, কোনো সমস্যা থাকলে আলোচনা হতে পারত, কিন্তু এভাবে বাড়িতে হামলা চালানো সম্পূর্ণ বেআইনি। আমি প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কারা ভাঙচুরে জড়িত ছিল এবং ঘটনার পেছনে প্রকৃত কারণ কি তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেজন্য পুলিশ নজরদারিও বাড়িয়েছে। রবিবারও মিলবে মিড ডে মিল, যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ থাকলেও আগামী 21শে জুন রবিবার স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। আর এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে শিক্ষা মহলে আলোচনা শুরু হয়েছে।
জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ যোগ কর্মসূচির আয়োজন করা হবে। সকাল 6:30 থেকে সকাল 7:45 পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিজ্ঞপ্তিতে আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ওই দিন বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে। সেই কারণে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 21শে জুন রবিবার হলেও অন্যান্য দিনের মতোই মিড ডে মিল বিতরণ করা হবে এবং উপস্থিত পড়ুয়ারা এই সুবিধা পাবে। শিক্ষা দপ্তরের একাংশের মতে যোগ দিবসের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিত শিশুদের পুষ্টির বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে যোগাভ্যাসের পাশাপাশি খাদ্য নিরাপত্তার দিকটিও নিশ্চিত করা হবে। সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা। বাংলার 45 লক্ষ কৃষকের জন্য বিরাট উপহার মোদির। বাংলার কৃষকদের জন্য এবার বিরাট সুখবর। আগামী শনিবারই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা। আর সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এবারের এই টাকা হস্তান্তরের মেগা ইভেন্টটি হতে চলেছে এ রাজ্যের বুকেই, হুগলি জেলার তারকেশ্বরে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, শনিবার পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দফায় দেশ জুড়ে 9,44 লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে 2000 টাকা করে মোট 18,880 কোটি টাকার বিপুল আর্থিক সহায়তা প্রদান করা হবে। লাভবান হবেন বাংলার 45 লক্ষেরও বেশি কৃষক। কৃষিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এবার এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 45,35,000-এরও বেশি কৃষক সরাসরি উপকৃত হবেন। সব মিলিয়ে রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে প্রায় 907 কোটি টাকার কিস্তি পৌঁছবে। শনিবার খোদ তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা করবেন। লোকসভা নির্বাচনের পর বাংলার কৃষকদের জন্য কেন্দ্রের এই বড় পদক্ষেপ স্বাভাবিকভাবেই বিশেষ নজর কাড়ছে রাজনৈতিক ও কৃষক মহলে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা ঢোকার অপেক্ষায় এখন দিন গুনছেন বঙ্গবাসী। ভাঙড়ে ফের উড়ল লাল পতাকা। দীর্ঘ বছর জেলায় নিষিদ্ধ থাকার পর পার্টি অফিস পুনরুদ্ধার সিপিএম এর। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের রাজনীতিতে ফের নতুন করে নিজেদের উপস্থিতি জানান দিল বামপন্থীরা। দীর্ঘ বছর বন্ধ থাকার পর অবশেষে ভাঙড়ের চণ্ডীহাট কাশীপুর এলাকার দলীয় শাখা অফিসটি নতুন করে খুলে দেওয়া হলো সিপিআইএম নেতৃত্বের পক্ষ থেকে। ভাঙড়ের অন্যতম জনপ্রিয় প্রয়াত জনপ্রতিনিধি ও বাম আন্দোলনের পরিচিত মুখ বাদল জমাদারের স্মরণে এই কার্যালয়টির নতুন নামকরণ করা হয়েছে বাদল জমাদার ভবন। লাল কাপড়ে সেজে ওঠা এই দলীয় অফিসটি খোলার সময় স্থানীয় বাম কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, 2016 সালে এক প্রকার জোর করে তাদের এই দলীয় কার্যালয়টি হাতছাড়া হয়েছিল। জারি করা হয়েছিল এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা। সেই সময় অফিসটিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়, এমনকি বোমা মেরে কার্যালয়টির মারাত্মক ক্ষতিও করা হয়েছিল। তারপর থেকে দীর্ঘ সময় ধরে সেখানে বামেদের কোনো রাজনৈতিক কর্মসূচি করা সম্ভব হয়নি। বাম নেতৃত্বের কথায় পার্টি অফিস কেবল রাজনৈতিক কার্যালয় নয়, এটি আসলে এলাকার গরিব মানুষের আশ্রয়স্থল। অবশেষে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সেই অফিসটি পুনরুদ্ধার করা হয়েছে এবং নতুন করে রং করে সাজিয়ে গুছিয়ে তা আবারও সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। পার্টি অফিস উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম নেতারা বর্তমান রাজ্য ও কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তাদের দাবি, রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে তারা দুর্নীতিগ্রস্ত এবং তোলাবাজির সঙ্গে যুক্ত। অন্যদিকে কেন্দ্রের শাসক দলকে ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তি বলে তোপ দাগেন তারা। বামেদের অভিযোগ, তৃণমূলের বহু নেতাকর্মী এখন বিজেপিতে যোগ দিচ্ছেন। ফলে আদতে এই দুই দলের নীতিতে কোনো তফাৎ নেই। মানুষের অধিকারের লড়াইয়ে বামপন্থীদের ছাড়া আর কোনো বিকল্প নেই বলেই তারা মনে করেন। সাম্প্রতিক সময়ে হকার উচ্ছেদ, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি কিংবা সাধারণ মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে বামপন্থীরাই রাস্তায় নেমে লড়াই করছে এবং সেই কারণেই সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, জয়রাজ ভট্টাচার্য বা গার্গী চ্যাটার্জির মতো বাম নেতাদের বারবার আক্রান্ত হতে হচ্ছে বলেও তারা উল্লেখ করেন। ভাঙড়ের এই কার্যালয়টি পুনরায় চালু হওয়ার ফলে আগামী দিনে ওই এলাকায় বামেদের আন্দোলন আরো গতি পাবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। থুতু ফেললে 100, রাস্তায় প্রস্রাব করলে কত টাকা জরিমানা? 1 সেপ্টেম্বর থেকে কড়া নিয়ম ঘোষণা মন্ত্রীর। পথঘাট পরিষ্কার রাখতে এবার বড় ঘোষণা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। রাস্তায় প্রস্রাব করলে, প্লাস্টিক ফেললে বা থুতু ফেললে এবার থেকে জরিমানা করা হবে বলে জানান তিনি। রাস্তায় প্রস্রাব করলে 200 টাকা, প্লাস্টিক ফেললে 200 টাকা এবং রাস্তায় থুতু ফেললে 100 টাকা জরিমানা। সেই সঙ্গে শহরের সৌন্দর্যায়নে একাধিক পরিকল্পনার কথা জানান অগ্নিমিত্রা পাল। বাজারে ভেন্ডিং মেশিন বসানো হবে, যেখানে মাল্টিপারপাস ব্যাগ পাওয়া যাবে।
সাধারণ মানুষের কাছে তার অনুরোধ, কেউ যেন সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ নিয়ে যান। সেই সঙ্গে কোনো পুরসভা থেকে সব থেকে বেশি অভিযোগ আসছে সেটা খতিয়ে দেখা টেক। সেই সঙ্গে কোন পুরসভা থেকে সব থেকে বেশি অভিযোগ আসছে সেটাও খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। শহরে এবার আসছে ডিজিটাল হোর্ডিং। পার্ক স্ট্রিটের সেন্ট জেভিয়ার্স কলেজের সামনে এবং বর্ধমান মার্কেটে এই ডিজিটাল হোর্ডিং লাগানো হয়েছে। শনি ও রবিবার সারা রাত সেখানে বিশ্বকাপ ফুটবল দেখানো হবে। রবিবার সকালে সেখানে নরেন্দ্র মোদীর যোগ ব্যায়াম দেখানো হবে। সেই সঙ্গে সমস্ত বাস স্ট্যান্ড সোলার অপারেটিং ডিজিটাল বাস স্ট্যান্ড করা হবে বলেও জানিয়েছেন তিনি। 3টি রাস্তায় পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, থিয়েটার রোডে ডিজিটাল হোর্ডিং করা হবে। সেই সঙ্গে পুর ও নগরোন্নয়ন দফতরও একটি হেল্পলাইন নম্বর সারা বাংলা জুড়ে চালু করতে চলেছে। পুরো এলাকায় যে কোনো সমস্যা নিয়ে মানুষ এখানে অভিযোগ জানাতে পারবেন। এখন সকাল 10টা থেকে 7টা পর্যন্ত এটা চালু থাকবে। খুব দ্রুত এটি 24 ঘন্টাই খোলা থাকবে। বিশদে বলতে গিয়ে তিনি জানান, ডেঙ্গি হোক, অবৈধ বাড়ি হোক, যে কোনো সমস্যা নিয়ে মানুষ অভিযোগ জানাতে পারবেন। সৌন্দর্যায়ন নিয়ে তিনি বলেন, বিভিন্ন রাস্তায় আমরা আঁকা শুরু করেছি। বাংলা, হিন্দি, ইংরেজি ভাষায় আমরা লিখছি, গ্রাফিতি করছি। আপনার এলাকা পরিষ্কার রাখুন। সেই সঙ্গে দোকানের সামনে কেউ যদি পরিষ্কার না রাখেন তবে সেই দোকানদারকে জরিমানাও করা হবে বলে জানিয়েছেন তিনি। ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যের 3টি জেলায় দ্রুত মেডিকেল কলেজ গড়তে নির্দেশ জারি স্বাস্থ্য দপ্তরের। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই এখনো রাজ্যের যে জেলাগুলিতে মেডিকেল কলেজ নেই সেখানে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতাল গড়ে তোলার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মতো এবার রাজ্যে নতুন 3 মেডিকেল কলেজ দ্রুত তৈরির বিষয়ে উদ্যোগী হলো স্বাস্থ্য দপ্তর। দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং পশ্চিম বর্ধমান জেলায় এই নতুন 3টি সরকারি মেডিকেল কলেজ তৈরি করা হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে 3 জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে হাসপাতাল তৈরির জন্য দ্রুত এই নতুন জমি দেখা অথবা চালু থাকা সরকারি হাসপাতালের ভেতরে যদি মেডিকেল কলেজের পরিকাঠামো গড়ে তোলার মতো জায়গা থাকে তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 420টি বেডের আলাদা ক্যাম্পাস এবং চিকিৎসক, অধ্যাপক, ছাত্রদের জন্য আলাদা ক্যাম্পাস থাকা বাধ্যতামূলক বলে নির্দেশিকায় বলা হয়েছে। স্বাস্থ্য ভবনের নির্দেশে আরো বলা হয়েছে, যদি সংশ্লিষ্ট হাসপাতালের 2টি আলাদা ক্যাম্পাস থাকে তবে কলেজ এবং হাসপাতালের মধ্যে দূরত্ব 10 কিলোমিটারের বেশি হওয়া চলবে না। যদি কোনো নির্দিষ্ট সরকারি হাসপাতালে জমি না পাওয়া যায় তবে সেই হাসপাতাল থেকে 10 কিলোমিটার দূরত্বের মধ্যে 20 একর জমি দ্রুত খুঁজে বের করতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে স্বাস্থ্য দপ্তরে বিশেষ নজর দিয়েছেন শুভেন্দু অধিকারী। এসএসকেএম হাসপাতালে গিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে একগুচ্ছ নির্দেশও দেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের ওষুধ কেনার খরচ কমাতে রাজ্য জুড়ে 400-রও বেশি জন ঔষধি কেন্দ্র খোলার জন্যও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। শনি রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা, সতর্ক করল আবহাওয়া দপ্তর। শনিবার ও রবিবার কলকাতায় বৃষ্টির আশঙ্কা, আলিপুর আবহাওয়া দপ্তরের সেই রকমই সতর্ক বার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী 2 দিন দুর্যোগ চলবে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরেশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী 24 থেকে 48 ঘন্টায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই জারি থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রবিবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। পরবর্তী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। সম্ভাবনা থাকবে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর 24 পরগনা জেলাতেও। শনিবার 20 জুন থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টিতে ধস নামতে পারে, নিচু এলাকায় জল জমতে পারে, নদীর জলস্তরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এই 5 জেলার কিছু অংশে। শনি ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতেও। মালদা ও 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্র ও শনিবার কলকাতায় গরম আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। শনি ও রবিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। সন্তানকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, শওকতের বিরুদ্ধে থানায় নালিশ।
ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে সম্প্রতি গ্রেফতার হয়েছেন শওকত মোল্লা। তাকে গ্রেফতার করেছে এনআইএ। এবার ধর্ষণের অভিযোগ উঠল ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। গত 15 জুন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগপত্রে ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, ঘটনাটি গত 2019 সালের মার্চ মাসের। শওকত এবং তার 3 ঘনিষ্ঠ মিলে তাকে দিনের পর দিন ধর্ষণ করেছেন এবং অত্যাচার চালিয়ে গিয়েছেন। মহিলার অভিযোগ, তার 5 বছরের সন্তানকে বেশ কয়েকজন সমাজ বিরোধী তুলে নিয়ে যায়। সন্তানকে ফিরে পেতে অভিযুক্তদের একজনের সঙ্গে যোগাযোগ করেন মহিলা। ওই অভিযুক্ত শওকত মোল্লার গাড়ি চালকের দাদা। সে ডেরায় ডেকে নিয়ে যায়। সেখানেই মহিলাকে মারধর ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বলা হয়, যখনই ডাকা হবে তখন না আসলে সন্তানকে আর পাবেন না। অভিযোগ, ধর্ষণের ছবি ও ভিডিও অভিযুক্ত তুলে রেখে ব্ল্যাকমেলও করে। ছবি এবং ভিডিও ভাইরাল করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ওই মহিলার আরো দাবি, ওই অভিযুক্তই তাকে শওকতের ডেরায় পাঠায় এবং শওকতও তাকে ধর্ষণ করে। এতদিন ধরে ভয় ও লজ্জায় তিনি কিছু জানাতে পারেননি। পুলিশ সূত্রে খবর, গৃহবধূর অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবিড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় একজনের, আহত হন আরো বেশ কয়েকজন। সেই ঘটনার তদন্তে এনআইএর একাধিক দল ভাঙড়ে হানা দেয়। একটি দল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ি, দলীয় কার্যালয় সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। তবে তল্লাশির আগেই এলাকা ছাড়েন শওকত। এরপর লাগাতার তল্লাশিতে শেষমেশ এনআইএ শওকতকে গ্রেফতার করে। যদিও তার পরিবারের দাবি, আত্মসমর্পণ করেন তিনি। বর্তমানে শ্রীঘরে ঠাঁই হয়েছে তৃণমূল নেতার। আর এতে করেই ওই বধূ সাহস পেয়েছেন। তৃণমূল নেতার বিরুদ্ধে থানার দ্বারস্থ হয়েছেন তিনি।